আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে যে গণিতগুলো করাবো এই গণিতগুলো হচ্ছে আপনার গত 6/8/2022 তারিখে বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের যে গণিতগুলো আসছে ওই গণিত অংশের সমাধানগুলো করে দিচ্ছি। আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সাথে থাকবেন। গণিত 6 নম্বর প্রশ্নটা বলা আছে একটি ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে। আবার লব ও হরের থেকে লব ও হরের থেকে 5 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হবে। তাহলে ভগ্নাংশটি নির্ণয় করুন। তাহলে আমরা ধরে নেব ভগ্নাংশের লব x এবং হর কি y, অতএব ভগ্নাংশটি কি হবে y। দেখেন তাহলে প্রথম শর্তের মতে বলা আছে কি ভগ্নাংশটি লব ও হরের প্রত্যেকটির সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি হবে কি 4/5। তাহলে লিখব প্রথম শর্ত মতে x + 1 y + 1 ইকুয়াল টু কত 4/5। আচ্ছা, বা দেখুন তাহলে কি এখানে আমরা যদি আর গুণ করি x + 1 রে 5 দ্বারা গুণ করলে কি হবে 5x প্লাস প্লাসে প্লাস 5 একে 5। আবার 4 দ্বারা যদি y + 1 রে গুণ করি তাহলে কি হয় 4y + 4 একে 4। ঠিক আছে, এবার দেখেন এই 5 রে যদি ওই পাশে নিই তাহলে কি হবে -5। তাহলে এখানে দেখেন কি থাকে x, আর এই যে 5 এখানে x এর সাথে কি গুণ আছে, এ পাশে গেলে কি হয়ে গেল ভাগ হয়ে গেল, ভাগ হয়ে নিচে গেল। আর এখানে উপরে কি থাকে 4y, 5 থেকে 4 গেল থাকে কত 1, বড়টা সাইড মাইনাস তো মাইনাস। ঠিক আছে, তাহলে এটার আমরা সমীকরণ কি 1 দিই। এটা হলো আমাদের সমীকরণ 1। তাহলে x এর মান আমরা কি পেলাম 4y - 1 / 5। দেখেন দ্বিতীয় শর্তের মতে কি বলা আছে দ্বিতীয় শর্তের মতে বলা আছে যদি লব ও হর থেকে 5 বিয়োগ করা হয় তাহলে ভগ্নাংশটি হবে 1/2। তাহলে আমরা লিখলাম x - 5 y - 5 ইকুয়াল টু কত হবে দ্বিতীয় শর্ত 1/2। এখন দেখুন আমরা যদি আর গুণন করি তাহলে কি দাঁড়ায় y দ্বারা y - 5 রে 1 দ্বারা গুণ করলে কি হয় y - 5 ইকুয়াল টু 2 দ্বারা x - 5 রে গুণ করলে কি হয় 2x মাইনাস কত 10, বা y ইকুয়াল টু কি হবে 2x - 10 -5 এসে গেলে কি হবে +5, বা y ইকুয়াল টু এখানে কি দেখেন 2x মাইনাস 10 থেকে 5 গেল থাকে কত 5, বড়টা সাইড মাইনাস তো মাইনাস, বা y ইকুয়াল টু এখানে দেখেন 2। x এর মান কত পেয়েছিলাম x এর মান হচ্ছে 4y - 1 ডিভাইডেড হলো
5, তারপরে কি মাইনাস মাইনাস আছে 5, ঠিক আছে, বা y equal to 2 দ্বারা এটা গুণ করলে কত, 4 দুগুণে 8, 8y মাইনাস 2 দ্বারা 1 গুণ করলে 2 মাইনাস আছে কি 5। y equal to তাহলে কি দেখেন এবারে 5, এবার ভগ্নাংশটা আমরা বিয়োগ করি 5, তাহলে ওখানে কি থাকে 8y, 5 5 এর ভিতর কি একবার 1 দ্বারা লবটি গুণ করলে কত হবে 8y মাইনাস 2, তারপর সাইন কিসের মাইনাস, এটা নিচে একটা কি 1 আছে না, তাহলে 5 থাকে 5, 5 পাঁচা কত হবে 5, 1 এর ভিতর 5 বার যায়, 5 দ্বারা উপরে লবটি গুণ করলে 5 পাঁচা 25, বা y equal to 5, তাহলে 8y মাইনাস কত হয় দেখেন মাইনাস 27, বা y equal to, এখন দেখেন আমরা আর গুণন করি, আর গুণন করলে কি দাঁড়ায়, y দ্বারা 5 দিয়ে গুণ করলে কি হয় 5y equal to 8y মাইনাস 27, বা তাহলে এই 5y এই প্লাস এইটা এই পাশে আনলে কি হবে মাইনাস এইটা ইকুয়াল টু কি থাকে মাইনাস 27, বা কত মাইনাস 3y ইকুয়াল কত হয় 27, বা y ইকুয়াল টু মাইনাস, উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করলে কি এই মাইনাস কাটা যায়, ঠিক আছে, তাহলে থাকে কি 27/3, বা y ইকুয়াল টু কত 3 নং 27, তাহলে y এর মান পেলাম কত 9। এইবার আমরা 1 নং সমীকরণে যদি বসাই মানটা, দেখেন 1 নং সমীকরণ মানটা বসাইলে কি হবে, 1 নং সমীতে y এর মান বসিয়ে পাই, দেখেন কি আছে x equal to 4y minus 1 ডিভাইডেড হলো 5, বা সমান সমান তাহলে কি হয় 5 4, y এর মান কত 9 মাইনাস হলো 1 5, 4 নং কত হয় 36 মাইনাস 1 5 কত 35, তাহলে 5 7 35 সমান সমান কত 7। অতএব নির্ণয় ভগ্নাংশটি কি ধরেছিল x/y, তাহলে x এর মান কত, x এর মান হলো আপনার 7 আর y এর মান হলো 9, তাহলে অ্যান্সার হলো 7/9। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। দেখুন এই অঙ্কটায় কি বলা আছে, একটি ট্রেন 50 মাইল ঘন্টা বেগে 10 মাইল ভ্রমণ করে, অর্থাৎ একটা ট্রেনে কি ও ঘন্টায় 50 মাইল বেগে 10 মাইল ভ্রমণ করে, কত বেগে ফেরত আসলে তার আসা যাওয়ার মোট সময় 20 মিনিট হবে। তাহলে আমরা দেখব যে 10 মাইল যেতে সময় কত মিনিট লাগে। তাহলে আমরা এখানে লিখতে পারি, তার মানে ট্রেনটা কি 60 মিনিটে যায় কত মাইল 50 মাইল। তাহলে
তাহলে আমরা লিখতে পারি এভাবে সাজিয়ে লিখি যে 50 মাইল যেতে ট্রেনটির সময় লাগে কত মিনিট? ঘন্টা বলতে 1 ঘন্টা মানে কি 60 মিনিট লাগে। কত? 60 মিনিট। অতএব 1 মাইল যেতে ট্রেনটির সময় লাগে 60 ভাগ হচ্ছে 50 মিনিট। অতএব কত ও ভ্রমণ করে ট্রেনটি কত মাইল? 10 মাইল। সেজন্য আমরা লিখব 10 মাইল যেতে ট্রেনটির সময় লাগে 60 গুণন 10। তাহলে কত দেখেন, এই 0 0 কেটে নিলাম, 5 দিনে কত? 10। তাহলে 6 দিনে কত? 12 মিনিট। তাহলে দেখেন ভিউয়ার্স, এখানে ট্রেনটি 10 মাইল, প্রথম 50 মাইল বেগে যখন যায় তখন 10 মাইল ওর যেতে সময় লাগে 12 মিনিট। আমাদের বলা আছে যে যাওয়া আসার সময় হতে হবে কত? 20 মিনিট। তাহলে আমরা দেখব যাওয়াতে 12 মিনিট সময় যাওয়ার পরে 12 মিনিট সময় লাগার পরে কত মিনিট থাকে? এই জন্য আমরা লিখব অবশিষ্ট মিনিট থাকে টোটাল মিনিট হলো 20। এতে ট্রেনটি 10 মাইল যেতে সময় খরচ করে 12 মিনিট। তাহলে অবশিষ্ট মিনিট থাকে কত? 8 মিনিট। দেখুন এই 8 মিনিটই কিন্তু ট্রেনটার এই 10 মাইল জায়গা আবার ব্যাক করতে হবে, 10 মাইল অতিক্রম করতে হবে। তার মানে কি 8 মিনিটে কি এই ট্রেনটার আবার ফিরে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে 8 মিনিটে কি 8 মিনিট ও ফিরে আসবে কত মাইল? 10 মাইল। ঠিক আছে, তাহলে লিখবো 8 মিনিটে ফিরে আসে কি 10 মাইল। অতএব 1 মিনিটে ফিরে আসে ট্রেনটি কি 10-এর 8 মাইল। অতএব কত চাইছে? গতিবেগ। হ্যাঁ, ফেরত আসার গতিবেগটা চাইছে, এই জন্য আমরা দেব কি 60 মিনিট ঘন্টা। এখানে দেখেন 4 দ্বিগুণে 8, 5 দ্বিগুণে 10, 4 15 60, 75, 5 15 কত? 75 মাইল। 75 মাইল। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব ট্রেনটির চাইছে কি দেখেন তো যাওয়া আসা কত বেগে ফেরত আসলে তার আসা যাওয়ার সময় কি টোটাল 20 মিনিট লাগবে। তাহলে বেগ, অতএব আমরা লিখতে পারি উত্তর নির্ণয় গতিবেগ কি 75 মাইল ঘন্টা। এর উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। দেখুন 26 নম্বর অঙ্কটা বলা আছে কি a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তাহলে আমরা প্রথমে লিখি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেখেন 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 8ab আমরা ভাঙতে পারি কি 4ab দিয়া গুণন 2 দিলাম। তাহলে কত? 4 দ্বিগুণ 8, 8ab। ঠিক আছে, আচ্ছা
এইবার দেখেন, এইবার লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখেন আমরা যদি এখানে খেয়াল করি দুইটা সূত্র পড়ে, একটা হলো 4ab সূত্র আর একটা হচ্ছে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে 4ab সূত্র কি হয় দেখেন, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তারপর দেখেন 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি হয়, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখেন আমরা a প্লাস বির মান বসাই কত, √7, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস a মাইনাস বির মান হচ্ছে কি √5, এর উপর হোল স্কোয়ার আছে এই যে স্কোয়ার দিলাম। ওকে, তারপর দেখেন এটার মান ঠিক একইভাবে বসাই যায় কি √7 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার। এবার দেখেন আমরা জানি কি স্কোয়ার রুটে কাটা যায়, তার কত থাকে 7 মাইনাস 5। এরপর এখানে কি থাকে, স্কোয়ার রুটে কাটা 7 প্লাস 5, এখান থাকে কত দেখেন 7 থেকে 5 গেল থাকে কত 2 গুণন, আর 7 5 কত 12, তো 12 দিন কত 24, এর অ্যান্সার। আশা করি বুঝছেন। দেখুন 44 নম্বর অঙ্কটা বলা আছে কি, মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, রিতা সে কাজটি 15 দিনে করতে পারে, তারা একত্রে ওই কাজটা কত দিনে শেষ করতে পারবে। তাহলে দেখেন আমরা দেখি প্রথমে যে রিতা একদিনে কতটুকু করে। তাহলে আমরা লিখতে পারি মিতা 10 দিনে করে এক বা সম্পূর্ণ অংশ কাজ। সম্পূর্ণ অংশ কাজ, অতএব মিতা একদিনে করে তাহলে কি 1/10 অংশ কাজ। আবার রিতা 15 দিনে করে 1 বা সম্পূর্ণ অংশ কাজ। অতএব রিতা একদিনে করে 1/15 অংশ কাজ। এখন দেখব দুইজনে একত্রে একদিনে করে, দেখেন তাহলে কত হবে 1/10, এটা করে কি মিতা করে একদিনে 1/10 অংশ কাজ, রিতা করে একদিনে 1/15 অংশ কাজ। তাহলে 10 15 লসাগু কত হবে, লসাগু দেখেন, লসাগু বের করার নিয়মটা অবশ্যই জানেন আমার মনে হয় সবাই। 5 দ্বারা দিলাম কত 2 3 3 5 9, 3 6 5 6 30, তাহলে কতবার যায় 3 বার না, 3 যোগ এটা যায় 15 দিনে 30 2 বার 2 বা 30 কত 5, বা এটা সমান লেখা যায় 1/6 অংশ কাজ। 6 অংশ কাজ দেখেন কত 5 × 5 5 × 30। হ্যাঁ, তাহলে আমরা লিখব দুজনে একত্রে এত অংশ কাজ করে 1/6 অংশ, কত দিনে, একদিনে। হ্যাঁ, অতএব দুজনে একত্রে এক বা সম্পূর্ণ অংশ কাজ। সম্পূর্ণ অংশ কাজ করে তাহলে কি 1, এই ভগ্নাংশটা উল্টে যাবে না, উপর যাবে 6 নিচে যাবে 1, বা 6 দিনে। কত দিনে 6 দিনে। উত্তর
তাহলে তাদের কাজটা শেষ করতে মিতা ও রিতার একসাথে কাজটা শেষ করতে সময় লাগবে কি 6 দিন। দেখুন 51 নম্বর গণিতটা বলা আছে কি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। আমরা বর্গ বলতে কি বুঝি, যার 4টা বাহু সমান এবং কোণগুলো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে আমরা কি বুঝি, সেটাকে আমরা বর্গ বলি। ধরি বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য এ, অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল তাহলে কি হবে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার বা বাহু গুণ বাহু, তাহলে কি হবে এ স্কয়ার, এর ক্ষেত্রফল এ স্কয়ার না। আবার দেখেন, আবার বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি করা হলে কত হবে টুয়াইসে, অতএব ক্ষেত্রফল হবে কি দেখেন টুয়াইসে এ স্কয়ার বা 4a স্কয়ার, অতএব বৃদ্ধি পায় কি দেখেন 4a স্কয়ার ভাগ হচ্ছে এই ক্ষেত্রফল, প্রথম যে ক্ষেত্রফল ছিল এ স্কয়ার কাটা যায়, থাকে কত 4, উত্তর তাহলে কি হবে 4 গুণ। ঠিক আছে, দেখুন 53 নম্বর গণিতে কি বলা আছে, কতজন বালিকাকে 125টি কমলা লেবু এবং 145টি আপেল সমানভাবে ভাগ করে দেওয়া আছে। এই অঙ্কগুলো হবে 125 এবং 145-এর গসাগুই হবে নির্ণয় বালিকার সংখ্যা। তাহলে আমরা গসাগুটা এভাবে করতে পারি 125 45, দেখেন কতবার যায়, একবার যায়, 125 একে 125 থাকে কত 0 2, তাই না, তারপর আবার 125 আনেন, কতবার যায় 5 বার 6 বার যায়, 6 দুগুণে 12, হ্যাঁ 6 বার যায়, তা কত হয় 6 দুগুণে 12 120, থাকে কত 5, এবার আনলাম আবার 20, 4 5 কত 20, তাহলে অতএব নির্ণয় বালিকার সংখ্যা জন। আশা করি বুঝছেন। দেখুন 54 নম্বর গণিতটা বলা আছে √1 প্লাস √1 এর বর্গ কত। তাহলে আমরা লিখব √1 প্লাস √1 এর বর্গ হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা যদি সূত্রে ফেলাই, এটার এ দল এটার বি দল কি হয়, এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস কি বি স্কয়ার। আমি সহজভাবে করেছি, দেখেন স্কয়ার স্কয়ার রুটে কাটা যায়, থাকে কত 1, এখানে দেখেন প্লাস এ প্লাস, এই দুটা রুটে মিলে কি হবে, দুটা রুট 1-এ মিলে হবে একটা 1, তাহলে 2 একে 2 প্লাস এখান থাকে 1, তাহলে কত হয় 1 2 এর একে 3 3 এর একে 4, এই হলো অ্যান্সার।
দেখুন 56 নম্বরে গণিতটা বলা আছে কি 2 + 4 + 8 + 16 প্লাস ডট ডট ধারাটির দশম পদ কত। এখন দেখেন এগুলো ধারার অঙ্ক, এই ধারার অঙ্কগুলো আপনি এটা সমান্তর ধারা আছে না, গুণোত্তর ধারা আছে, কিভাবে বুঝবেন দেখেন। আমরা জানি কি যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগফল যদি এক হয়ে তাহলে ওটা আমরা ভাববো সমান্তর ধারা। আর যদি দেখি যে কোনো পদ তার পূর্ববর্তী পদের ভাগফল যদি একই হয় তাহলে ওটা ভাববো আমরা কি গুণোত্তর ধারা। তাহলে এখানে দেখেন 4কে 2 দ্বারা ভাগ করলে কি হবে 2, 8কে 4 দ্বারা ভাগ করলে হবে 2, 16কে 8 দ্বারা ভাগ করলে হবে 2। তাহলে আমরা এটা নিশ্চিত হলাম এটা একটা গুণোত্তর ধারা। তাহলে আমরা লিখতে পারি এটি একটি গুণোত্তর ধারা। ঠিক আছে, এটা নিশ্চিত হলাম এটা একটি গুণোত্তর ধারা। ধারাটির প্রথম পদ কি a = কত 2, সাধারণ অনুপাত q = কত 4 যদি আমরা ভাগ দেই বা 2 তাহলে কি সাধারণ অনুপাত আমরা পাইলাম কত 2। আমরা জানি গুণোত্তর ধারার nতম পদ কি aq n-1। দেখেন তো a হলো কি 2, q এর মান হচ্ছে 2, n কত চাইছে দশম পদ না, তাহলে n এর মান হবে 10 - 1 2, তাহলে কত থাকে 9। 2 এর উপর 9 হলে কত হয় 2 এর উপর 9 হলে 512 হয় মেবি। হ্যাঁ, আপনি 2 এর উপর 9 বলতে কি বোঝায়, আপনি 2 রে 9 বার লিখে গুণ করবেন। হ্যাঁ, তাহলে কত হয় 512 হয় কিন্তু কত 512 এখন যদি 2 দ্বারা দিই তাহলে 2 দ্বিগুণ কত 4, তাহলে কত হয় 1024। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত 1000। তাহলে ধারাটির দশম পদ কত হবে দেখেন, ধারাটির দশম পদ হবে 1024। দেখুন এই 57 নম্বর গণিতটা বলা আছে কি a + b + c = 12, a + b = 4 এবং a + c = 7 হলে a স্কয়ারের মান কত। তাহলে আমরা প্রথমে দেখি দেওয়া আছে দেখেন a + b + c = কত 12 বা এখন দেখেন a + b মান দেওয়া আছে 4, তাহলে আমরা এই অংশটা সমান সমান 4 লিখি প্লাস c = কত 12 বা c = 12 মাইনাস কত 4, এই 4 ওই পাশে নিলাম মাইনাস হলো বা c = কত হয় 8, 12 থেকে 4 গেলে থাকে কত 8। হ্যাঁ, এবার দেখেন আবার আমরা লিখতে হবে আবার কি a + c = দেওয়া আছে কি a + c = 7 বা a c এর মান পাইলাম কত 8 = 7 বা a = 7 - 8 বা a = কত -1। প্রদত্ত রাশি অতএব a স্কয়ারের মান কত, প্রদত্ত রাশি কি a স্কয়ার। তাহলে দেখেন a স্কয়ার এর মান পাইলাম কত -1, এর উপর স্কয়ার। তাহলে আমরা জানি -1 এখানে -1 এর উপর স্কয়ার মানে কি -1 দুইটা। হ্যাঁ, তাহলে কি মাইনাস প্লাস, তাহলে কি থাকে আমার 1 থাকে। দেখেন কিভাবে -1 এর উপর যখন আমরা a স্কয়ার দিই তার মানে কি হয় -1 গুণন -1,
তাই মাইনাস মাইনাস কি প্লাস, এক একে এক, বুঝতে পারছেন? এইভাবে কিন্তু হয় বিষয়টা। তাহলে আমাদের অ্যান্সার কত, এ স্কয়ারের মান হবে 1। ওকে, দেখুন 60 নম্বর গণিতটা বলা আছে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা হলে শতকরা বার্ষিক মুনাফার হার কত। এখন দেখেন আসল কিন্তু দেয়া নাই, আর আমাদের প্রশ্নে চাইছে কি মুনাফার হার কত। তাহলে আমরা লিখব আসল প্লাস 5 বছরের মুনাফা, এই দুইটা মিলে কত, আসল প্লাস 5 বছরের মুনাফা হলো, দুইটা মিলে হলো 600 টাকা। আবার আসল প্লাস 3 বছরের মুনাফা, 3 বছরের কি সরল মুনাফা, ৳460 টাকা। এবার আমরা বিয়োগ করি, বিয়োগ করলে দেখেন আসল কাটা যায়, 5 বছর থেকে 3 বছর টাকা থাকে কি 2 বছরের মুনাফা, দুই বছরের মুনাফা কত টাকা, তাহলে দেখেন 0 610/4 140 টাকা। এখন এখানে দেখেন 2 বছরের মুনাফা কত, 140 টাকা। এখন আমরা এখন আসল বের করতে পারবো। আমরা যদি 3 বছরের মুনাফা বের করি তাহলে এখান থেকে বের করতে পারবো, আবার যদি 5 বছরের মুনাফা বের করি তাহলে এখান থেকে বিয়োগ দিলেই আসল বের হয়ে যাবে। তাহলে আমরা 3 বছরেরটাই বের করি। তাহলে 2 বছরের মুনাফা 140 টাকা, 1 বছরের মুনাফা কত হবে 140/2 টাকা, অতএব 3 বছরের মুনাফা হবে 140 গুণন 3 ভাগ হলো 2, এখানে কত হয় 70 না, তাহলে 3 × 21 210 টাকা। তো দেখেন 3 বছরে তাহলে মুনাফা হলো 210 টাকা। তাহলে আমরা কি আসল বের করবো। তাহলে 3 বছরের মুনাফা সহ যে যে সুদ আসল আছে, ঠিক আছে, তাহলে এই সুদ আসল থেকে আমরা যদি সুদ বাদ দিই তাহলে আমরা আসল পাবো। অতএব আসল $460 বিয়োগ হলো 210 সমান কত দেখেন 0 1 আর 6/5 2 এর 4/2। তাহলে আমাদের আসল হলো 250 টাকা। এইবার আমাদের কি করতে হবে, মুনাফার হার। অতএব মুনাফার হার আমরা জানি, মুনাফার হার কি আর, আমরা জানি I = কি PRN। তাহলে আমরা যদি আর এর পাশে রাখি তাহলে কি এখানে কি I/PN না। তাহলে I কত দেখেন 210 টাকা, I মানে কি সরল সুদ না, 210, P হলো কত, আসল হলো 250, সময় কত ধরছিলাম এটা 3 বছরের, তাহলে এখানে N হবে তাহলে N হবে কত 3, হ্যাঁ। আর মুনাফার হারের জন্য কত 100। এবার দেখেন এখানে এটা কেটে দিলাম, কত 70 না, 3 × 21, এই শূন্য কেটে দিলাম, 4 × 25 কত 100, তাহলে 4 × কত 28 না। তাহলে উত্তর কত হবে, তাহলে মুনাফার হার কত %, 28%। আশা করি বুঝতে পারছেন। দেখুন 62 নম্বরের অঙ্কটা কি বলা আছে, 4x + 4x + 4x + 4x। এখন এগুলো হচ্ছে আপনার সূচকের অঙ্ক। সূচকের অঙ্ক আমরা সূচকের বেলা জানি, এখানে আমরা কি করব, একটা 4 কমন নিলাম, ইনটু গুণ থাকে, সূচকের বেলায় যোগ থাকলে কি গুণ হয়, তারপর এখানে 4x থেকে একটা গুণ। এখন দেখেন 4 আমরা ভাঙাইতে পারি কি 2 দিয়ে, এর উপরে কি s করে দিলাম 2,
আচ্ছা, তারপরে A4 আবার ভাঙাইতে পারি 2 দিয়ে, 2 দিলাম, এর বাইরে আবার আছে কি x। ওকে, এবার দেখেন এই দুইটা 2 থেকে একটা 2 কমন নিলাম, তাহলে এখানে থাকে 2, গুণ থাকলে সূচকের বেলায় কি যোগ হয়, আর 2 দ্বারা x এ গুণ করলে কি হয়, টয়েস x। এখন এটা আমরা একটু সাজাই লিখতে পারি কি, টয়েস x প্লাস 2, এই হলো অ্যান্সার। একবারই যে অঙ্ক। দেখুন 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তাহলে আমরা দেখি 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা বলতে কি বুঝি, ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাকে আমরা কি বলি, মৌলিক সংখ্যা বলি। তাহলে মৌলিক সংখ্যা আমরা পাই 2 একটা, 3, 4 হবে না, তাহলে কি 5, 5 এর পরে 7, 8, 9, 10, তারপর কত 11, 13, 17, 19, 23, 23 এর পর কি হবে 29, তারপর 31। দেখেন কটা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। মোট কয়টা, 11টি। তাহলে 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা, 11টি। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আশা করি ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।